হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো বৃহস্পতিবার, আর ঘড়িতে এখন সময় ছিল সকাল 9টা কি 10টা হবে। তো আমরা এখন এসছিলাম মামাবাড়িতে, আর মামাবাড়িতে এটা ছিল দিদার নিজের সবজির বাগান, যেখানে দিদা কিন্তু নিজের হাতে সব গাছ লাগিয়েছে। আর নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছের সবজি, ফল বা ফুল যেটাই বলুন, সেটা দেখতেও যেমন ভালো লাগে, আর সবজি হলে তো তার টেস্টই আলাদা হয়। তবে ফুল হলে সেটা আবার তুলতে ইচ্ছে করে না। এখানে ভেন্ডি হয়েছিল প্রচুর, তাই দিদা এক এক করে ভেন্ডিগুলোই তুলে নিচ্ছিল। তবে ভেন্ডিতে যে প্রথমে ফুল হয় তারপর ফল হয় সেটা আমি জানতাম না। এখানে আছে বেগুন গাছ, তবে বেগুন গাছে এইসবে ফুল এসেছে, এখনো পর্যন্ত বেগুন হয়নি। তবে অন্যবার যখন এসেছি তখন দেখেছি বেশ বড় বড় বেগুন হয় কিন্তু। আর এই যে কলা গাছগুলো দেখাচ্ছিল, এই কলা গাছে কিন্তু প্রচণ্ড কলা ধরে। আর এই কলাগুলো পেকে গেলে একদম তো বাজারে যেরকম সিঙ্গাপুরি কলা কিনতে পাওয়া যায়, খেতে ঠিক সেরকমই হয়ে যায়। আর ওই দূরে ছিল বড় বড় আখ গাছ। আখগুলো বেশ ভালো মিষ্টি। এটা পাট শাকের গাছ, আর ওই যে ফলগুলো দেখতে পাচ্ছেন ওটা বীজ হওয়ার জন্য রেখেছে। দেখেছেন কীরকম একটা কলার কাঁদি হয়েছে, আর এটা পেকে গেলে কিন্তু খেতে একদমই একই রকম হবে। আর এখানে হলো রিতম। রিতম আমার বড় মামার ছেলে, খুবই ভালো। ওর মতো ছেলে এখন পাওয়া খুবই অসম্ভব ব্যাপার। এখানে মেরি যে একটু লজ্জাই পাচ্ছিল। চলুন, এরপর কিন্তু বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে দেখি এখানে রান্নার যা ধুম লেগেছে সেটা তো না শেয়ার করলেই পারা যায় না। দেখি উনুন ধরিয়ে মামিমারা বসেছে রান্না করার জন্যে। যখন গিয়ে পৌঁছেছি তখন দেখি এখানে আলু আর ঝিঙে পোস্ত হচ্ছিল। বেশ টেস্টি হয়েছিল খেতে, কিন্তু আগের থেকেই বলে রাখলাম। দেখুন, প্রথমে আলু আর ঝিঙেটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে তারপর পোস্ত দিয়ে বেশ শুকনো শুকনো করে ভেজে নিচ্ছিল। তারপর ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে আরও কিছুটা পরিমাণ সেদ্ধ করে নেবে। আর আমি যখন এসছি তখন দেখি অলরেডি এত ভাজা ভুজি রান্না কমপ্লিট। ভেন্ডি, বেগুন, করলা, আলু, কুঁদরি, পটল, আর সাইডে ভেজে রেখেছিল ফ্রায়েড রাইসের জন্যে। এখন কিন্তু চাটনি হচ্ছে, আর আমি ঠিক টাইমে এসে পৌঁছেছি। এখন চাটনির মধ্যে খেজুর দেওয়া হচ্ছিল। চলুন এরপর আপনাদের সাথে শেয়ার করি ফ্রায়েড রাইসের রেসিপি। এই রেসিপিও অন্যরকমভাবে বানানো, আর এটা বানাচ্ছিল বড় মামিমা। ওই ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য যেসব গরম মশলাগুলো লাগে, জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি, সাজিরে, সেগুলোই বেশ ভালোভাবে শুকনো কড়ার মধ্যে ভেজে নিচ্ছিল। ভাজা হয়ে যাওয়ার পর এটাকে সুন্দর করে পেস্ট বানিয়ে নেবে। যদিও নোড়ায় করে বেশ গুঁড়ো গুঁড়ো করেই মামিমা এই মশলাটা বেটে ফেলেছিল, তবে মিক্সিতে বাটলেও হয়তো আরও বেশি ইজি হতো। দেখুন, আপনাদের সাথে এই বাটার টেকনিকটাও একটু শেয়ার করি তাহলে। কিচেনের শেলফের মধ্যে বেশ ভালোভাবে এই মশলাটা বেটে নিচ্ছিল, আর কি সুন্দর মিহি গুঁড়ো পেস্ট হয়েছে দেখুন একবার। মিক্সির থেকেও বেশি, মিক্সিকেও হার মানাবে বলতে পারেন। এদিকে ফ্রায়েড রাইসের ভাতও সেদ্ধ হয়ে গেছে, 90% মতো কুক হয়ে গিয়েছিল, আর বাকিটা তো ওই ভাপেই হয়ে যাবে। ফ্রায়েড রাইসে দেওয়ার জন্যে গাজর, ক্যাপসিকাম, বিনস এইসবও ভাজা আছে, আর এদিকে ভাজা হয়েছে কাজু আর কিশমিশ। এরপর কিন্তু এখানে লেয়ারিং চলছে। বিরিয়ানি যেভাবে লেয়ারিং করে বানানো হয়, এখানে দেখছিলাম মামিমা ফ্রায়েড রাইসও ঠিক সেরকম লেয়ারিং করেই বানাচ্ছিল। সব থেকে প্রথমে ফ্রায়েড রাইসের যে ভাতটা সেদ্ধ করে রেখেছিল সেটা দিয়ে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে ওপর থেকে আগে থেকে ভেজে রাখা ওই ক্যাপসিকাম, বিনস, গাজর ওইগুলো দিয়ে কিছু পরিমাণে ওই মশলাটা ছড়িয়ে দিল। তারপরে আবার সেমভাবে সেকেন্ড লেয়ারও তৈরি করে নিচ্ছিল। মানে আমরা তো এমনিতে ওই যেরকম ফ্রাই করে ফ্রায়েড রাইস বানানো হয় ওভাবেই দেখেছি বা ওভাবেই বানাই, তবে এখানে এটা দেখে বেশ অবাক হলাম। আর আইডিয়াটাও কিন্তু বেশ ভালো, কারণ অনেক সময় যখন ভেজে বানাতে যাই তখন সেটা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় আবার ভেঙেও যায় চালগুলো। তার থেকে তো এটা অনেক ইজি আর অনেক তাড়াতাড়ি হয়েও যায়। খেতেও কিন্তু কোনো অংশে কম ছিল না।
উল্টে আবার আমরা যেটা বানাই তার থেকে বেশি ভালো ছিল। এই সব কিছু দিয়ে লেয়ার তৈরি হয়ে যাওয়ার পর ওপর থেকে ভালোভাবে ঘি ছড়িয়ে দিতে হবে। তারপর পুরোটাকে মিক্সড করে নিতে হবে। এখানে আবার মিক্সড করারও আলাদা টেকনিক আছে, যেটা সবার পক্ষে সম্ভব না। দেখুন তাহলে সেটাও। উইথাউট এনি ওভেন কি সুন্দর ফ্রাইড রাইস তৈরি হয়ে গেল। এরপর চলুন ওইদিকে যাই, দেখি মামিমা কী করছে। এখানে তো এখন পালং শাক রান্না হচ্ছে, আর পালং শাক রান্না করতেও বেশি টাইম তো লাগবে না, তবে এই সব রান্না করতে করতে ঘড়িতে এখন কিন্তু বেশ অনেকটাই টাইম হয়ে গেছে। আর এতগুলো রান্না করতে সময় লাগবে না, সেই কোন সকাল থেকে শুরু করেছে। এদিকে আবার মাংসর প্রিপারেশন হচ্ছে এবারে। আর মাংসতে দেওয়ার জন্যে পেঁয়াজ কাটা চলছিল। পেঁয়াজ, রসুন, আদা এইসব ছাড়িয়ে আবার বাটাবাটি করে তারপর রান্না হবে। এই করতে করতে শাকও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। শাকে ফোড়ন দিলেই শাক রেডি। শাক তো সেদ্ধ হয়ে গেছে। শাক কড়ার থেকে তুলে নিয়ে কড়াইতে আরও সর্ষের তেল দিয়ে, সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর কিছুটা পরিমাণ রসুন আর লঙ্কা থেতো করে নিয়ে ওটাই ফোড়ন হিসেবে শাকে ইউজ করছিল। আর এই রসুন আর লঙ্কা দিয়ে শাকের টেস্ট কিন্তু আলাদাই হয়। চাটনিও সামনে বেশ ভালোভাবেই রেডি। ওইদিকে তো রান্না হতে থাকছে, এইদিকে দিদা আবার আরেকটা উনুন জ্বালানোর জন্যে কাঠ নিয়ে এসছে। এদিকে ভাত বসানো হবে। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর তাহলে শাকটা এর মধ্যে দিয়ে আরও একবার শাকটা বেশ শুকনো শুকনো করে ভেজে নিতে হবে, কারণ শাকের মধ্যে জল থাকলে ভালো লাগে না। এইদিকে একদিকে পেঁয়াজ কাটা চলছে, আর একদিকে কিন্তু কড়াইয়ের মধ্যে মাংস রান্নাও বসে গেছে। আজকে আবার 2 রকমের মাংস হবে, একটা হলো ওই চিকেন আর একটা মাটন। তো প্রথমে চিকেনটাই হচ্ছে, আর চিকেন ছোটো মামিমা বানাচ্ছিল, যার জন্যে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর টমেটো একসাথে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবে। মশলার মধ্যে আরও ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর 2-4টে আলুও দিয়ে দিয়েছিল। এরপর পরিমাণ মতো নুন দিয়ে এটা আরও বেশ কিছুক্ষণ ভাজবে। মশলা তো ভাজা হয়ে গেছে। এরপর কাঁচা যে চিকেনটা ছিল এইটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছে। তারপর আধ ঘন্টা মতো টাইম লাগবে, তার মধ্যে কিন্তু চিকেন ডান। তারপর আবার শুরু হবে মাটন রান্নার প্রিপারেশন। কী করে যে এত ধৈর্য পায় এত কিছু রান্না করার কে জানে। চিকেনটা তো বসানো হয়ে গেছে। এরপর এটা মশলার সাথে মিক্সড করার পালা চলে এসছে, তাই ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপর সেদ্ধ হওয়ার জন্যে রেখে দিলেই হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে যাতে উনুনের জাল কম থাকে, না হলে আবার নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন মাংস কষাও হয়ে গেছে, আর এর মধ্যে ওই ঝোল বানানোর জন্যে কিছুটা পরিমাণ জলও দিয়ে দিয়েছে। এরপর এই ঝোলটা ফুটতে থাকুক, তারপর রান্নাও কমপ্লিট। মাটন রান্নাটা আর দেখানো হলো না। দেখুন এখানে ওইদিকে এরপর মাটন রান্নাও শুরু হয়েছে। মাটন কষানো চলছে, আর আমি এসছিলাম এখান থেকে কিছুটা পরিমাণ মাংস নিয়ে যাওয়ার জন্যে। এই যে দেখুন কি সুন্দর লাল লাল একদম খাসির মাংস রেডি। এটা চলুন এরপর কষায় সকলে মিলে ভাগ করে খাই, তারপর তো দুপুরে খাওয়া দাওয়াই আছেই। এখানে দেখুন প্লেট রেডি করার জন্যে মামিমা চলে এসছে। প্রথমেই ভাত দিয়ে দিয়েছে এত সুন্দর থালার মধ্যে, মাঝখানে ভাতটি বেশ সুন্দর লাগছে দেখতে, তাই না? আর এখানে ওই যে ফ্রায়েড রাইসটা তখন যেটা তৈরি করলো, দেখুন কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। একটাও চাল একে অপরের সাথে লেগে নেই কিন্তু। আর নুন মিষ্টি সব কিছুর কম্বিনেশনও বেশ ভালো হয়েছিল। এরপর তাহলে ফ্রায়েড রাইসটাও সুন্দরভাবে বাটিতে করে দেওয়া হোক। একজন হাঁড়ির থেকে ভাত নিয়ে বাটিতে করে দিচ্ছে বেশ ভালোভাবে বসিয়ে বসিয়ে, আর একজন তো এখানে প্লেট নিয়ে রেডি যে ভাতটাকে সুন্দরভাবে প্লেটে ট্রান্সফার করার জন্যে। ভাতের সাইডে এরপর সব তরকারিগুলো এক এক করে দিয়ে দিতে হবে। ওই 5-7 রকমের যে ভাজা ছিল, তার মধ্যে ওই করলা ভাজা, শাক ভাজা, পটল ভাজা, কুঁদরি ভাজা,
পোস্ত ভাজা, বেগুন ভাজা, আলু পোস্ত, ডাল, চাটনি, ফ্রায়েড রাইস, কাবলি চানার তরকারি, এই সব কিছু ভালোভাবে সাজিয়ে দিক। ততক্ষণে আমার ব্লগ আজকের মতো এইটুকুই। আরও দেখা হবে পরের নতুন একটি ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।